আমরা সবাই সফল হতে চাই, কিন্তু এই সফলতার জন্য কি শুধু টাকা পয়সা বা ভাগ্যই কি প্রয়োজন? বিখ্যাত নেপোলিয়ন হিল বলেছিলেন, যেটা তুমি মনে ভাবতে পারো, সত্যি যদি সেটা বিশ্বাস করতে পারো, তাহলে সেটা তুমি অর্জনও করতে পারবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও মাশাল্লাহ ভালোই আছি। দেখতে পাচ্ছেন আমার বাসায় যে অনেক পাখি আসে, সেখানে কিন্তু অনেকগুলো কবুতরও আসে। প্রায় 7-8টার মতন কবুতরও আমার বাসায় আসে। মানে আমার বাসায় বারান্দায় আসে, আমি বারান্দায় একটা পাত্রে খাবার রেখে দিই, তারা আসে খেয়ে যায়, আবার দুপুরে আসে খেয়ে যায়। মানে সকালে একবার ওরা খাবার খায় আর দুপুরে একবার খাবার খায়। মানে আমি দুবেলা করে ওদেরকে খাবার দিই। আমার এখানে কবুতর, চড়ুই, টিয়া পাখি, বিভিন্ন ধরনের পাখি আসে। তো আমাকে কিন্তু একটা বড় পাত্রতে খাবার দিতে হয়। মানে আমি ওদের জন্য চাল দেই। চাল আমার মাসে প্রায় 5-6 কেজির উপরে চাল কিনা হয় এই পাখিদের জন্য। এরা আমার ঘরে পোষা পাখি একটাও না, এরা বাইরে থাকে, বাইরে খেয়ে বাইরে চলে যায়। প্রথমে 2-1টা পাখি আসতো, তারপর থেকে যখন খাবার দেওয়া শুরু করলাম, এরপর থেকে তো অভাব নাই। আর চড়ুই পাখির কথা কি বলবো, চড়ুই পাখি তো মানে ইন্টারন্যাশনাল, সব দেশেই চড়ুই পাখি দেখা যায়। সবাইকে সুপ্রভাত জানানো হয়নি, সবাইকে সুপ্রভাত। আজকে সকালে নাস্তা করছি সিরিয়াল, মানে দুধ, ওটস, ছাতু, এগুলো সব কিছু দিয়ে। ছাতু বলতে কি, এটা শুধু একটা ছাতু না, এটা হচ্ছে একটা মিক্স ছাতু। এর মধ্যে অনেক ধরনের 3-4 রকমের বাদাম দেওয়া থাকে, তারপর তিল দেওয়া থাকে, আরও অনেক কিছু মিক্সড একটা এটা ছাতু। তো এটা হচ্ছে কিন্তু বেশ পুষ্টিকর একটা খাবার, মানে যে প্রোটিন শেক বলে না, অলমোস্ট এটা একটা প্রোটিন শেকের মতনই। তো এখানে আমি ছাতু দিই, আর এখানে ওটস দেই, দুধ, এই তো। শীতের দিন হলে হানি দেই, আর এখন যেহেতু গরম, হানিটা দিই না, কারণ এখানে আমি কলাও দেবো। কলা দিলে কিন্তু এটা অনেকটাই মিষ্টি হয়ে যায়, এই কারণে আমি আর এক্সট্রা কোনো সুগার অ্যাড করি না। তো আমি যেই জারে ওটস রাখি সেটা খালি হয়ে গেছিলো, তো সেই জারটা আবার একটু রিফিল করে নিলাম। আর কলাটা দিচ্ছিলাম ওই চপিং বোর্ডে নিয়ে কেটে কুচি কুচি করে দিতে গেলে না খুব আলসেমি লাগে, তখন আর খাওয়ার ইচ্ছাই থাকে না। তো আমি করে কি চামচ দিয়ে এভাবে কেটে দিয়ে দিই, এবং এটা এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে কোনো সমস্যা হয় না এবং ইজিলি হয়ে যায়। আর ওটস যেহেতু মানে দুধ ওটস, এটা যেহেতু একটু পানসে খাবার না, তো আমার একটু ঝাল ঝালও কিছু খেতে ইচ্ছা করছিল। তো আমি ফ্রোজেন আমার কিছু সমুচা ছিল, তো সমুচাগুলোকে আমি এয়ার ফ্রায়ারে একটু দিয়ে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এটা আসলে অনেকেই বলবেন সকালবেলায় অস্বাস্থ্যকর খাবার দিয়ে শুরু করছি কেন। আসলে রুটি সবজি এটা খেলেও কিন্তু একরকম, এটাও কিন্তু অলমোস্ট সেই রকমই। এর ভেতরে ওই যে চিকেন বা সবজি এগুলো দেওয়া আছে। আর আমি তো এটা তেলে ভেজে খাচ্ছি না, যে আনহেলদি হচ্ছে, এটা আমি যেহেতু এয়ার ফ্রায়ারে দিচ্ছি, এখানে কোনো ধরনের তেল নেই। তো রুটি সবজি খাওয়াও যা, আমি সমুচা খাওয়াও অলমোস্ট তাই। তো দুধ ওটসের সাথে আমার একটু ঝাল ক্রিসপি খেতে ইচ্ছা করছে, তাই সমুচাটা খেলাম। আজকে রান্না করব চিকেন। এখানে আমি 2টা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, তো 2টা ব্রয়লার মুরগি আমি কাটাটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। তারপর আমি রান্না করব। তো এই রান্না মানে মুরগিটা কাটতে কাটতে আপনাদের সাথে ওই যে শুরুতে একটা কথা বলছিলাম না, সেটা একটু আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। দেখেন, আমাদের যদি ইচ্ছাই থাকে, সব সময় কিন্তু ইচ্ছা থাকলেই উপায় হয় আমরা বলি না, এটা কিন্তু একদম সত্যি কথা। আপনি যদি চান, আপনি কিন্তু অবশ্যই পারবেন। মানে চেষ্টা করতে তো ক্ষতি নেই একদম। মানে না পারলে সেটা পরের কথা, যে না আমার শরীর দিচ্ছে না বা আমার মানে পারছি না, সেটা পরের কথা। কিন্তু আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে। শুরুতেই যদি আপনি গিভ আপ করে দেন, যে না এটা আমি পারি না, এটা আমি করব না, তাহলে কিন্তু হবে না। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি কিন্তু অনেক কিছুই করতে পারবেন। তো এই মুরগির রেসিপিটা আমি এর আগেও বেশ কয়েকবার শেয়ার করেছি, এই কারণে আজকে আর আমি রান্না পুরাটা দেখাচ্ছি না। তো 2টা মুরগি রান্না করেছি, তো একটা মুরগি আমি কিছুটা রেখে দিচ্ছি, আর বাকি যে একটা মুরগি রান্না করছি, আর হাফ মুরগিটা না আমি কষিয়ে রেখে দিব। ওটা আবার আমি আরেকদিন আবার ভালো করে কষিয়ে রান্না করে নেব। এটাই কিন্তু রান্নার কোনো টেস্ট খারাপ হয় না, বরং এটাতে যে পরে আমি আবার কষিয়ে রান্না করব, সেটাই কিন্তু মুরগিটা আরও বেশি খেতে মজা হয়। আমার হাজব্যান্ড কিন্তু এভাবে খেতে পছন্দ করে, এই কারণে কিন্তু আমি এভাবেই করি। আর ভিডিওতে আমি দেখাবো এখন কিছু বাজার করেছিলাম, সেই বাজারগুলোই শেয়ার করব। এই যেমন দৈনন্দিন কিছু বাজার থাকে না, বা উইকলিও বলা যায়, যেমন দুধ, আদা, রসুন, টক দই, তারপর টুথপেস্ট, ডিম, এই সব কিছুই বাজার করেছিলাম, সাবান। তো চলেন বাজারগুলো দেখতে দেখতে গল্পটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এক ভিক্ষুক রোজ রেল স্টেশনে ভিক্ষা করে। তো
সেদিনও একটা বিজনেসম্যান যাচ্ছিল, তার কাছে সে ভিক্ষা চাইলো, কিন্তু বিজনেসম্যান তাকে ভিক্ষা তখনই দিতে রাজি হইলো যখন সেই ভিক্ষুকটা তাকে সেই ভিক্ষার বিনিময়ে কিছু দিতে পারবে। কিন্তু ভিক্ষুক বললো, আমি তো নিজেই ভিক্ষুক, আমি আপনাকে কি দেবো? তো বিজনেসম্যান বললো, আমি তোমাকে তখনই ভিক্ষা দেবো যখন তুমি সেই ভিক্ষার বিনিময়ে আমাকে কিছু দিতে পারবে। তো এরপরে সে বিজনেসম্যান চলে গেল। ভিক্ষুক 2 দিন 3 দিন ধরে এটা চিন্তা করতে লাগলো। এরপরে সে চিন্তা করে সে বের করলো যে ঠিক আছে, রেল স্টেশনের সামনে অনেক ফুল আছে, তো আমি সেখান থেকে কিছু ফুল নিয়ে আসি, যেই আমাকে ভিক্ষা দেবে তাকে একটা করে আমি ফুল দিয়ে দেবো। তো এমন করে বেশ কিছুদিন চললো। এরপরে আবার একদিন সেই বিজনেসম্যানের সাথে সে রেল স্টেশনেই দেখা হলো। তখন সেই বিজনেসম্যানকে সেই ফুল দিল এবং তার কাছ থেকে আবার বেশি কিছু টাকা নিল। তখন সেই বিজনেসম্যান সেই ভিক্ষুককে কি বললো জানেন? বললো, তুমিও এখন তাহলে একটা ব্যবসায়ী হয়ে গিয়েছো। তো ভিক্ষুক বললো, আমি কিভাবে ব্যবসায়ী হলাম? আমি তো জাস্ট রেল স্টেশন থেকে তোলা ফুল নিয়ে জাস্ট আপনাকে দিচ্ছি। তখন সেই বিজনেসম্যান বললো, তুমি হয়তো এটা বুঝতে পারছো না যে তুমিও একটা ছোট ব্যবসায়ী হয়ে গিয়েছো। তো এরপরে সেই ভিক্ষুক পরে রিয়েলাইজ করতে পারলো যে না, আমার চিন্তাধারা বদল করতে হবে, আমাকে মানুষ কিন্তু একজন ব্যবসায়ী হিসেবেই ট্রিট করছে, কারণ আমি তাদের কাছ থেকে ভিক্ষা নিচ্ছি না, আমি তাদেরকে ফুল দিচ্ছি, সেই ফুলের বিনিময়ে তারা আমাকে সেই ফুলের মূল্য দিচ্ছে। কিন্তু আমি এতদিন ভুল ছিলাম, আমি চিন্তা করতাম যে আমি হয়তোবা তাদের কাছ থেকে ভিক্ষা নিচ্ছি। এরপর থেকে সেই ভিক্ষুক মানসিকতা পরিবর্তন করে এবং সেই ফুলের বিজনেসটাকে সে অনেক বড় করে ফেলে। এই গল্পটার মানে হচ্ছে জীবন নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, আপনার সেই জীবনটাকে ছোটই থাকবে। আর আপনি যদি নিজের সম্ভাবনাকে চিনতে পারেন, তাহলে আপনিও একদিন অনেক বড় কিছু করতে পারবেন। নিজেকে ছোট করে দেখবেন না, নিজেকে সফল শক্তিশালী হিসেবে দেখুন। দেখবেন আপনি যা চাচ্ছেন সেটা কিন্তু ইনশাল্লাহ অবশ্যই করতে পারবেন। কেমন লাগলো গল্পটা আমাকে জানাবেন। আর এই তো আমার বাজার সাজার তো সব দেখেই নিলেন। এখানে যে মুরগিটা কিনেছি, এই মুরগিটাই কিন্তু আমি কিছুক্ষণ আগে রান্না করেছি। দেখেন, বর্ষাকালে কোনো জিনিস বাইরে রেখে শান্তি নাই। যদি একটু ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে ভালো, আর যদি রেগুলার ইউজ না করা হয়, এরকম জিনিস একটু বাইরে থাকলেই সেটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন দেখেন বেসন বেশিরভাগটা ফ্রিজে রেখে দেয়, আর অল্প একটু বের করে রেখেছিলাম যে রেগুলার ইউজে লাগে, সবসময় ফ্রিজ থেকে বের করে ইউজ করা যায় না। তো যতদূর আমার ধারণা, এই যে দেখেন দেখেন এটা নষ্ট হয়ে গেছে, মানে ফাঙ্গাস পড়ে গেছে। এখন বলেন তো, এই 1 ডিব্বা বেসন ফেলে দিতে হবে। আজকে আরো কি হয়েছে জানেন? 2 ডিব্বা আটা ছিল, হ্যাঁ, লাল আটা। লাল আটা তো আরো দাম না বলেন? লাল আটা মধ্যে আমার কয়েকদিন আর খাওয়া হয় না, ডিব্বাতেই ছিল। আর সবকিছু কি আর ফ্রিজে রাখা যায় বলেন তো? তাহলে তো একটা পুরো ফ্রিজই লাগবে খালি এই ময়দা সুজি এইসব রাখার জন্য। তো যাই হোক, আটাগুলো বাইরে ছিল, ডিব্বায় ছিল, তো এর মধ্যে আর খাওয়া হয় নাই, আমারও খেয়াল নাই। তো খেয়াল থাকলেই বাকি সবটা ফ্রিজে রাখাও যাবে না। তো দেখেন 2 ডিব্বা আটা, এই যে লাল আটা, লাল আটা ফেলে দিলাম। এখন এই বেসনটাও ফেলে দিতে হবে। এই বেসনকে রাখা যাবে? এই যে দেখেন আটা, আর এগুলো এমন একটা সাদা সাদা অবস্থা না, উপর দিকে ফাঙ্গাস, নিচে কি অবস্থা জানি না। এখন খাওয়া তো যাবে না, খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। দেখেন পুরা তুলা তুলা, কি কষ্ট লাগে বলেন তো এতগুলা বেসন। এখন ফাঙ্গাসওয়ালা জিনিস খাওয়াটা রিস্কি, মানে এই এমন কালার, এটা না বোঝাও যায় না যে ফাঙ্গাস ভিতরে কতটা, কিন্তু রিস্ক নিয়ে খাওয়া যাবে না, পেট খারাপ হতেই পারে। তো এই যে দেখেন ময়দা বেসন 1 পোটলা ফেলে দিলাম। সবকিছু দেখেন তো, এই বর্ষাকালটা আসলে না এত সমস্যা হয়, কতগুলা টাকা জিনিস নষ্ট হয় বলেন তো। এখন এই যে এখানে আমার ময়দা রাখলাম, হ্যাঁ, কি করব বলেন তো? ফ্রিজে নিয়ে কত রাখবো? এত ফ্রিজে ঠোসা ঠোসা রাখা যায় বলেন তো? এই যে দেখেন এখন কাপড়গুলো ধোবো। এখানে ছোট ছোট, এই যে এনে ছোট ছোট মোজা, শার্ট, এগুলা এই ব্যাগটার মধ্যে আমি ভরে তারপরে দেব। তাতে হবে কি, মোজার যে ইলাস্টিসিটি নষ্ট হবে না, আবার শার্টও ওই হাতা বা কলার এগুলা ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো চলেন
ওয়াশিং মেশিনে কাপড়গুলো এখন থাকুক, একটু পরে আরও কিছু কাপড় হয় কি না দেখে তারপরে মেশিন অন করব, মানে সাবানের যে গুঁড়া লাগে সেটা আমি তখন দিব। আমার ঝাড়ু টাড়ু একদম দেওয়া সুন্দর করে শেষ। আমি এখন জাস্ট ঘরটা একটু মপিং করে নেব। তো এই তো রাতে হাজব্যান্ড আসার সময় বলেছিলাম একটু আলু আনতে, তো আলুর সাথে সাথে সে আমও নিয়ে আসছে। তো এর আগের এক ভিডিওতে আমি বলেছিলাম যে এটাই মনে হয় এই বছরের লাস্ট আম খাওয়া, মানে সেটা আরও এক মাস আগের ভিডিও ছিল। এখন এই সেপ্টেম্বরের আজকে হচ্ছে 22 তারিখ, তো এখনও যে আবার আম খাবো মানে এটা অকল্পনীয়। এই সেপ্টেম্বর মাসে আম মানে কেমন না বিষয়টা। তো যাই হোক এই আমটা নিয়ে এসছে। তো ও যখন আনছিল পাশে অনেকেই বলছিল যে আমটা খুব ভালো, মানে তারাও কিনছিল আর কি, তাহলে আমটা নাকি বেশ ভালো মিষ্টি হয়। তো আমটার নাম হচ্ছে কাটিমন আম। তো এই কাটিমন আম, এই নামের আম এর আগে খাইনি। আমটা আনার পর একটা কাটা হয়েছিল, বেশ মিষ্টি, মানে খুব মজার আম, আর ভেতরে একদম নষ্ট নেই। অনেক আমের ভেতরে যে নষ্ট হয় না, এই আমটা খুব ভালো ছিল, খেয়ে খুব ভালো লেগেছে। তো এই তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তো আজকে সারাদিনের সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করেছি। তো আমার ভিডিওটা অনেক সময় তো বোরিং লাগতে পারে, কারণ আমি খুব একটা বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার খুব একটা বাইরে যাওয়া হয়ে ওঠে না, মানে খুব প্রয়োজন ছাড়া। তো আর যদি বাইরেও যাই, এখন যেইভাবে আর কি ওই মোবাইল চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, যে টান দিয়ে নিয়ে যাও। ওই দিনও আমার হাজব্যান্ড এসে বললো যে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছিল, তো দেখলো যে মানে ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, তো কয়েকজন আসলো, এসে টান দিয়ে নিয়ে বাইকে উঠে চলে গেল। তো এখন হয় কি, বাইরে গেলেও না ভিডিও বা করবো, মানে মোবাইলটা ব্যাগ থেকে বের করতেই ভয় লাগে। আর মোবাইলে আমার অনেক ধরনের ডকুমেন্টস বা ইনফরমেটিভ কিছু ছবি থাকে, ইনফরমেশন থাকে। তো দেখা যায় যে মোবাইলটা বাইরে গিয়ে না একদমই বের করতে ভয় লাগে। খুব সিকিউর যদি কোনো মানে শপিং মলের ভিতরে ঢুকে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা বের করা যায়। রাস্তাঘাটে তো মানে আমার এলাকার রাস্তায় হয়তো বা সেফ, তারপরও বের করতে ভয় লাগে। তো হয় কি, আমার বাইরের ভিডিওগুলো একদম তোমাদের সাথে শেয়ার করা হয় না, একে তো কম যায়, আর ওই যে বাইরে গেলে আমি একদমই মোবাইল বের করি না। তো যেহেতু যে যখন যেরকম সেরকম করে আসলে করা উচিত, তো এই ভিডিওর চক্করে পড়ে মোবাইল হারানোর আমার মনে হয় না কোনো মানে আছে। তো এই হলো অবস্থা। তো তোমাদের সাথে আমি বাসাতে থেকেই তোমাদের সাথে আমি আমার যে দৈনন্দিন কাজগুলো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রচুর গরম, বৃষ্টি হচ্ছে যেমন তেমনি গরমও, কিন্তু মানে আর্দ্রতা মনে হয় অনেক বেশি, এই কারণে ঘাম হয় প্রচুর। একটু রান্নাঘরে যাওয়া মানেই ঘেমে অস্থির হওয়া, আর ঘেমে অস্থির হলেই মেজাজ খারাপ হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়। আর গরমে মানে আগুন আমার না, হিটে গেলে মাথা ব্যথা হয়, নর্মালি বসে থাকলে মাথা ব্যথা একটা হয় না। তো ওই হিটে গেলে বা অনেকক্ষণ যদি ঘামি 2 ঘন্টা 3 ঘন্টা, মানে ঘেমে হয়তো বা জামা কাপড় ভিজে আছে ওই অবস্থায় রান্না করছি বা ঘর ঝাড় মোছা, মানে কন্টিনিউয়াসলি 2-3 ঘন্টা ঘাম ভিজে অবস্থা থাকলে না আমার খুব মানে তারপরে যখন শাওয়ার নিয়ে বসি তারপরে খুব মাথা ব্যথা শুরু হয়। আর এখন হচ্ছে গিয়ে খেলা, মনে হয় কোনো একটা খেলা হচ্ছে। তো পাশের বাসায় যিনি খেলা দেখছে খুবই উত্তেজিত, খুবই উত্তেজিত। আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, আউট হলে সেইভাবে চিৎকার দেয়, তারপর 6 মারলে 4 মারলে সেইভাবে, মানে ক্যাচ যেটাই হোক না কেন, মানে দর্শকের গ্যালারির থেকে মনে হয় উনি বেশি চিল্লাচিল্লি শুরু করে। তো আমরা আর কি খেলা না দেখলেও বোঝা যায় যে খেলার কি পজিশন, বুঝতে পারলেন? তো প্রচুর চিল্লাচ্ছে আর ভীষণ জোরে ওই খেলা দেখে, মনে হচ্ছে উনি একাই দেখে, আশেপাশে আর কোনো মানুষকে আর উনি অন্য কোনো কিছু কাজ করতে দিবে না। তো এই হলো অবস্থা। আমি ফ্যান অফ করে কথা বলছি, কারণ ফ্যান অন করে কথা বলে না সর শব্দ হয়, একদম কথা শোনা যায় না ঠিক মতন। ফ্যান অফ করে কথা বলছি, অসম্ভব গরম লাগছে, তো ফ্যানটা অন করে দিচ্ছি। আজকের মতন এখানে আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখবেন, দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।